ইতিহাসের মাহেন্দ্রক্ষণ, এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। আমাদের দাবি পূরণ হয়েছে। এবছরের সবচেয়ে বড় আক্রমণটি ঘটেছে। যারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে থাকবে না তাদেরকে আমরা নিষিদ্ধ করব। এবার শক্তভাবে চড়া হচ্ছে প্রতিরোধ বাহিনী। লাস্ট বুলেট, লাস্ট চান্স। হ্যাঁ, শেষ সুযোগ। হে যুবক, হে যুবক, শেষ সুযোগ তোমাদের। এখন যদি দাবি দাওয়া আদায় করতে না পারো আর কোনোদিনই পারবে না। এটাই শেষ সুযোগ। হাসনাত হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে। এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে। আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে, এই আন্দোলন শহর থেকে গ্রাম, গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে ডক্টর ইউনূস সরকার একটা ঘটনা ঘটাতে গিয়ে ঘটনা অন্যদিকে মোড় নিল। মানে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, রয়ের পরিকল্পনা উল্টে গেছে। বাংলাদেশের জনগণকে আংশিক সুখবর দিল ডক্টর ইউনূস সরকার। এই আংশিক সুখবর বিরাট সুখবরে পরিণত হবে। গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না। দর্শক, খেলা জমছে। বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির রাজনীতির কবর রচনা হয়েছে আজকে বাংলাদেশে। বিএনপির জন্য বিশাল দুঃসংবাদ। আজকে রাত নামলেই ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। সর্বশেষ যে খবর তারা দিয়েছে, আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে অন্ধকার নামতেই পাকিস্তানের গোলাবর্ষণ উরি এবং পুঞ্চে, জম্মু বিমানবন্দরে সাইরেন, ব্ল্যাকআউট হরিয়ানাতেও। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ভাইরাল আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। কিন্তু আজকের বাধ্য হচ্ছি ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে, যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না। যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন। কেন আমি এই কথাটা বলছি? ডক্টর আসিফ নজরুল সাহেব যে আদর্শ লালন করেন, যে মত লালন করেন, যে চিন্তা লালন করেন, এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না। আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে। আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই। তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না, আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না। আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম, তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ তাকে অভিযোগ দিচ্ছে, যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি, তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না, কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের 5 বছর 16 বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে? এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হুইসেল ঠিক করার জন্য? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে। আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই। যদি এই আদর্শ বিশ্বাস না করেন, যদি এটার উপরে আপনার আস্থা না থাকে, তাহলে আপনার পদত্যাগ করা উচিত, বেইমানি করা উচিত নয়। আপনাদের একজন উপদেষ্টাকেও এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে, কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন, কোথায় কোন হবে, এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাজবে না, আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ, উচ্চ আদালতের কাজ, আর এক মন্ত্রণালয়ের কাজ, এটা আমার না। এত কৈফিয়ত আপনাদের কাছে কেউ চায় না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য। আসিফ নজরুল সাহেব, আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে বহু টকশো করেছি, কিন্তু আজ বাধ্য হলাম আপনার স্ট্যাটাস দেখে, যখন নিজে ভুল পথে আছেন তারপরে আবার সেই ভিডিও পোস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আপনি সহি, আপনি সঠিক কাজ করছেন। এত বুদ্ধিজীবী আমাদের দরকার নাই, এত আওয়ামী প্রেমিক আমাদের দরকার নাই, এত সুশীল টুশীল আমরা করি না, আমাদের এগুলো কোনো টাইম নাই। আমরা জনগণ 5ই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের মূল চেতনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা আইন কানুন দেখেন, ওই মার্কা পায় না একটা দল জামাত ইসলাম, ওই জায়গায় গিয়ে আপনি দেখেন আইন। আর একজন ওই এটিএম আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পায় না, ওইখানে দেখেন আইন। চরমনের পিছে মেয়র হয় না, ওইখানে দেখেন আইন। আর এইদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, ওই সময় দেখেন আইন। এইসব ভাওতাবাজি ধান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই। আপনারা এখানে বসেছেন স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি,
আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসানো হয়েছে। নামকাওয়াস্তে আপনাদেরকে একটা পদ দেওয়া লাগে, তাই পদ, একজন আইনমন্ত্রী, একজন সমাজ কল্যাণ, একজন অমুক, তার মানে কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন? যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দিতে পারি, এমপি বানিয়ে দিতে পারি, চেয়ারম্যান বানিয়ে দিতে পারি। আমরা তা কেন করছি না? আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কারগুলো করা জরুরি। ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না। আপনার একার মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে, এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন, কিচ্ছু হন নাই। জনগণের ভালোবাসা না থাকলে জিরো হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন। যেদিন দায়িত্ব ছাড়বেন কোন সাধারণ নাগরিক আপনাদের দিকে একটু থুথুও নিক্ষেপ করবে না। এটা বাংলাদেশ। আপনি দুই দিক তাকিয়ে থাকিয়েন না, দুই কুল রক্ষা করার চেষ্টা করিয়েন না। আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা, আপনি সেটা করবেন। আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েন্স করবেন। ক্ষমতায় আসার আগে মিষ্টি মিষ্টি কথা, গল্পবাদ, সবকিছু একেবারে এই করে দিব, সেই করে দিব। আওয়ামী লীগকে মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে। আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কোনোদিন আপনার কোনো বিহেভিয়ার মন্তব্য করে জাতির সামনে বলিনি। ওদিনও আপনার অফিসে জাতীয় পার্টির লোকদেরকে আমি নিজ চোখে দেখে এসেছিলাম, কোনোদিন বলিনি দেশের স্বার্থে যে আপনাদের কাছে সবাই যাবে, যাক না। কিন্তু এখন পর্যন্ত এই সরকারকে যারা হুমকি দেয় তারা ক্ষমতায় থাকছে আরামায়েশে, আর আপনারা রাতের অন্ধকারে আপনি পাঠিয়ে দিচ্ছেন সাবেক আপনার কি বলে আপনার আব্দুল হামিদকে, আর আপনি বলছেন এটা আমার আইনের মধ্যে পড়ে না। একজন ব্যক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলে চলতেই পারে। এত আইন টাইন দেখাইয়েন না মিয়া সাহেব। বাংলাদেশের আপনার চোখের সামনে থেকে একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে, আর আপনি বলছেন আপনার মধ্যে এটা দায়িত্ব নাই, এটা আপনি দায়িত্বের মধ্যে পড়েন না। তা আপনি কি চক্ষু বন্ধ করে শুয়ে থাকার জন্য আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? সবগুলো আপনারা হচ্ছেন চেতনা বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছেন, প্রহসন করছেন। কোন সন্দেহ নাই যে আজকের এই জনগণের যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করা শেষ করে দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে। আমরা তো আওয়ামী লীগের জমি ঠকাইতে আসি নাই, আমরা তো তার শত্রু না। এই আওয়ামী লীগ তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে। এই আওয়ামী লীগ শেখ হাসিনা নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে। তার নেতাকর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেননি, সেই নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে না। বিএনপির রাজনীতির কবর রচনা হয়েছে আজকে বাংলাদেশে। বিএনপির জন্য বিশাল দুঃসংবাদ আজকের হাসনাত আব্দুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, প্রাক্তন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি। আমরা আজকে দেখতে পেয়েছি ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জীবনকে যারা বাজি রেখেছিলেন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, তারাই আজকে আবার সেই 25 সালে এসে আজকে আমাদেরকে দেখলেন এই মে মাসের মাঝে যে তারাই আসল দেশপ্রেমী, তারাই এই দেশকে রক্ষা করতে পারবে, তারাই এই দেশের কোটি কোটি মানুষের প্রাণ বিজয় করতে পেরেছেন। আপনারা কি পেরেছেন? কোথায় এখন ছাত্র দলের সভাপতি? কোথায় এখন যুব দলের সভাপতি? কোথায় জনাব তারেক রহমান? আপনি 9 মাস যাবৎ কেন বাংলাদেশে যাচ্ছেন না? বাংলাদেশের মানুষের প্রশ্ন, এখন কি হাসিনা আছে? হাসিনা 9 মাস পার করে আজকে 10 মাস চলে। আরে 10 মাসে তো ভাই নতুন বউয়ের ঘরে বাচ্চা পর্যন্ত জন্ম নেয়। বিয়ের পরে 10 মাস সময় লাগে না বাচ্চা জন্ম নিতে। আপনি একটি বাচ্চা জন্ম নেওয়ার বয়স পর্যন্ত লন্ডনে বসে কি খাচ্ছেন? চুইংগাম খাচ্ছেন? আপনি বাংলাদেশ চালাবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হবেন, নাকি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হবে, নাকি ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহ হবে? এই হিসাব নিকাশ আজকে ঢাকার মাটিতে বাংলাদেশের মানুষ নিয়েছে। আপনি যে কি হবেন, সেই লাড্ডু হবেন যে, এই বিষয়টা আজকে পরিষ্কার করে দিলেন। বিএনপির কোনো প্রতিনিধি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো একটা নিম্ন শ্রেণীর নেতা পর্যন্ত সেখানে যান নাই। কি হয়েছে আপনাদের? ভারতের প্রেমে এত পড়ে গেলেন? পাকিস্তান ভারতকে কি উলঙ্গ করতেছে দেখেন না? এই লজ্জা কিভাবে দেখাবেন? মুখ কিভাবে দেখাবেন জনগণের সামনে? আগামী নির্বাচনে দ্রুত গতিতে নির্বাচন হবে, দ্রুতই হবে নির্বাচন, কিন্তু মুখ দেখাতে পারবেন কিনা জনগণের সামনে, এই হিসাব নিকাশ আজকে আপনাদের করতে হবে। আমার এখন ঘৃণা হয় ওই বিএনপির প্রতি, যে বিএনপির জন্য আমরা লড়াই করেছিলাম দীর্ঘ কয়েক বছর যাবৎ। হাসিনারকে পতন পর্যন্ত বিএনপি আমাদের সাথেই ছিলেন। অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন সবাই বিএনপির পক্ষে। বিএনপি নেতাদেরকে, বিএনপি নেত্রীদেরকে নিয়ে আমরা একযোগে আন্দোলন করেছি। আজকে যেই নেতা নেত্রীরা আমাদের সাথে কথা বলছে তারা এখন ভয়ে আমাদের সাথে লাইভ টক শোতে আসতে পারছে না, কারণ কেন্দ্র থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা যেন ভারত বিরোধী কোনো কথা না বলে কোনো লাইভ টক শোতে গিয়ে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা না বলে লাইভ টক শোতে গিয়ে।
যেই কারণে বিএনপির সেই নেতা নেত্রীরা আজকে কুণ্ঠাসা হয়ে ঘরে বসে আছে। আর তারেক রহমান চুইংগাম খাচ্ছে লন্ডনে বসে, নিজের বউকে পাঠিয়েছে যুদ্ধের মাঠে, নিজে যাওয়ার মুরুদ নাই। যদি আপনার এই মুরুদ না থাকে, আপনি কিসের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের? এখনো যদি আপনি ভয় পান, তাহলে এখন এই 9 মাস আপনি কিসের ভয়ে? আমরা তো গিয়ে আসছি বাংলাদেশে, আমাদের মতো যারা যোদ্ধা ছিল প্রায় সবাই বাংলাদেশে ঘুরে এসেছে। কিসের প্রবলেম এখন বাংলাদেশে? কিসের সমস্যা বাংলাদেশে? কি কারণে তারেক রহমান বাংলাদেশে 9 মাস যাবৎ যাচ্ছে না? প্রথমে কয়েক মাস নাও বলবে যে আমার নামে মামলা আছে, জেলে যেতে হবে। আরে ভাই, যার জেলের ভয় আছে, যার জেল জুলুম সহ্য করার সাহস নাই, সে বাংলাদেশে কিভাবে রাষ্ট্রপ্রধান হবে? কিভাবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলবে? কিভাবে ভারতের সাথে চুক্তি করবে? কিভাবে ভারতকে বাধা দিবে বাংলাদেশের উপর দিয়ে, যাতে করে তারা তাদের 7 সিস্টারে কোনো মালামাল যাত্রী বহন না করে? সেইগুলোর প্রতিবাদ তিনি কিভাবে করবেন? কি যোগ্যতা ওনার আছে? এই যোগ্যতা আজকে জিরোতে গিয়ে দাঁড়িয়েছে 10 মাসে পাড়া দিয়ে। আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানিয়ে দিয়েছে ছাত্র শিবির এবং জামাতের তরুণ সমাজ আছে মাঠে। যেমনটা মাঠে ছিল 5ই আগস্ট পর্যন্ত, যেমনটা তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তেমনটা আবার আজকেও তারা নেতৃত্ব দিয়ে প্রমাণ করলো আমরা এই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপদে রাখতে পারবো, আমরা এই 18 কোটি মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি দিতে পারবো, আমরাই পারবো এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে কুসংস্কার তুলে দিয়ে ওই কুশিক্ষার কোন নারীদেরকে পর্যন্ত হটিয়ে দিতে পারবো, আমরাই পারবো ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা দেখছি এই এনসিপির তরুণরা আর জামাত শিবিরের তরুণরা, বেশিরভাগ তরুণরা মাঠে কাজ করছে। তাই আগামীতে তরুণদেরই হবে বাংলাদেশের পার্লামেন্ট। আর এই তরুণ প্রার্থী আমি 2টা দল থেকেই বেশি দেখছি। একটা হলো এনসিপি, যাদের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটাই তরুণ, আরেকটা হলো জামাত শিবির। আমরা এবারের জামাতের প্রার্থী যদি দেখি, তারা 290টা আসনে প্রার্থী যাচাই করেছে, এর মধ্যে 250 জনই হচ্ছে ছাত্র শিবির করা। যারা ছাত্র শিবির করেছে, ছাত্র শিবিরের নেতা ছিল বিভিন্ন সময়, তার জন্ম অনেকেরই 71-এ হয় নাই। যাদের জন্ম 75-এর পরে, যাদের জন্ম 80 সালে, যাদের জন্ম 90 সালে, যাদের জন্ম 2000 সালে, 25 বছরেরও কয়েকজন জামাত শিবিরের নেতা এবারের সংসদে প্রার্থী আছেন, যাদের বয়স 25 থেকে 30 মাত্র। সেই কারণে আজকে বললাম এই 25 আর 30-এরই এবারের সংসদে 90% না হলো আমি বিশ্বাস করি যে 60% এমপি থাকবে, যাদের বয়স 25 থেকে 35-এর ভিতরে, এবং তারাই বাংলাদেশকে রক্ষা করতে পারবে, তারাই ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, তারাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে বয়কট করবে। মামুনুল হকের বয়স কত হয়েছে? দেখতে মনে হয় মুরব্বী হয়ে গেছে, দাড়ি লম্বা আর টুপি বড় থাকলেই মানে ওই যে চুল ছোট করে কেটে রাখলেই মুরব্বী হয় না, ওদের বয়স তেমন হয় নাই। কারা এবারের আন্দোলনে আছে? ইসলামপন্থীদের ভিতরে যারা এগিয়ে আছে তাদেরও বয়স একেবারেই তরুণ। ডক্টর মিজানুর রহমান আজহারির বয়স কত হয়েছে? আপনি খবর নিয়ে দেখেন 30 আর 32-এর কৌটায় তার বয়স। কিন্তু জনপ্রিয়তা দেখেন, তারেক রহমান সাহেব যান এখন হাসনাত আব্দুল্লাহর সামনে, আপনার জনপ্রিয়তা আর হাসনাত আব্দুল্লাহর জনপ্রিয়তা আমরা যাচাই করি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জনপ্রিয়তা আর তারেক রহমান সাহেব, আপনি যান আপনার জনপ্রিয়তা যাচাই করেন, অনলাইনে ভোট দেন বা ফিজিক্যাল আপনার দলকে বলেন একটি গোপন ভোট চালাতে, আপনার দলের পেজে ভোট দিতে বলেন, আপনার দলের বিভিন্ন মিডিয়া সেলে ভোট দিতে বলেন। জনগণ আপনাকে ভোট দেয় না ডক্টর শফিকুল ইসলাম মাসুদরে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি সাংবাদিক ইলিয়াসকে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি ডক্টর কনক সারোয়ারকে মানুষ ভোট দেয়? আপনি দেখতে পাবেন জামাতের সাথে কন্টেস্টের দরকার নাই, শুধু পিনাকির সাথে কন্টেস্ট করেন, শুধু সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কন্টেস্ট করেন, আপনার স্থান অনেক অনেক নিচে পড়ে গিয়েছে। রাত নামলেই ভারতের কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে। সর্বশেষ যে খবর তারা দিয়েছে, আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে অন্ধকার নামতেই পাকিস্তানের গোলাবর্ষণ উরি এবং পুঞ্চে, জম্মু বিমানবন্দরে সাইরেন, ব্ল্যাকআউট হরিয়ানাতেও। দর্শক বুঝতেই পারছেন যে ভারতের ওই জম্মু কাশ্মীর ওই অঞ্চলটা রীতিমতো থরেকম্প অবস্থা। গতকাল এরকম একই অবস্থা। তারা বলেছে 400 থেকে 500 ড্রোন হামলা করেছে, সেগুলো অনেকটাই বিধ্বস্ত করেছে। এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছে যে পরিস্থিতি খুবই খারাপ, 3টি শহর তছনছ, অনেক হতাহত হয়েছে। তিনি হাসপাতালে যে সেসব দেখে এসছেন। কিছুক্ষণ আগে আনন্দবাজার যে খবর দিয়েছে তাতে বলা হচ্ছে সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু করলো পাকিস্তান।
আবার ব্ল্যাক আউট হলো জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর। ইতিমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্জে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাকআউট, অর্থাৎ একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্যদিকে দেশের 24টি বিমানবন্দর আগামী 15ই মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। তার মানে আরো এক্সটেনশন করে দিল বিমানবন্দরের বন্ধের। এবং বলা হচ্ছে যে দিল্লিতেও বহু ফ্লাইট বাতিল করা হয়েছে, একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সেটিকে তারা রক্ষা করার চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যাতেই তাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি, অর্থাৎ সেনাঘাঁটি বসতি কোনো কিছুই বাদ যাচ্ছে না, যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্বয়ং জানাচ্ছেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, এখন জম্মুতে ব্ল্যাকআউট, শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর, যেখানে তারার মতন ফুটছে, অর্থাৎ গোলাবর্ষণ চলছে, সেই ছবিটাও দিয়েছেন। সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন, সকলের কাছে আমার একান্ত অনুরোধ, রাস্তায় বেরোবেন না, আপাতত আগামী কয়েক ঘন্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনো জায়গায় থাকুন, আর কোনো রকম গুজবে কান দেবেন না, আমরা সকলে একই পরিস্থিতির মধ্যে যাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে, একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। আপাতত ওই এলাকাগুলো রাস্তাঘাট শুনশান, নিরাপত্তা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে, একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। জম্মু, সাম্বা, পাঠানকোট থেকে পাঞ্জাবের ফিরোজাবাদের আকাশে ড্রোন দেখা গিয়েছে রাতে। ওই অঞ্চলগুলোতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হরিয়ানার অম্বলাতেও পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। চণ্ডীগড়ে দোকান, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় এমন কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে এই নির্দেশ শুক্রবার পর্যন্ত জারি থাকবে, পরে পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। দর্শক বুঝতেই পারছেন, পুরো বর্ণনাতে যদিও তারা অনেক রেখে রেখে পরিস্থিতি বর্ণনা করছে, কিন্তু এইসব বর্ণনাতেও ফুটে উঠেছে যে ভারতের ওই অংশ, যে অংশ জম্মু কাশ্মীরের লাগোয়া অংশগুলোতে একটি ভয়াবহ পরিস্থিতি, সারাক্ষণ সাইরেন বাজছে এবং সমস্ত অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, রাতে তারাবাতির মতন মনে হচ্ছে, যেন সেগুলো দেখে মনে হচ্ছে যে কোনো বাজি ফুটছে, কিন্তু আসলে সেগুলো হচ্ছে গোলার শব্দ বা গোলার চিহ্ন, যেগুলি ছোড়া হচ্ছে পাকিস্তান অঞ্চল থেকে, সীমান্ত অঞ্চল থেকে ছুটে আসছে ভারতের ভেতরে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিস্থিতি হয়েছে দর্শক এখনো পর্যন্ত ভারত প্রকাশ করছে না, তবে কিছু কিছু সংবাদ মাধ্যম যেটি বলছে পরিস্থিতি ভয়াবহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।